নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সূর্যেন্দু ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন বন্ধুরা, আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো, এটা সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প। গল্পটি আমার নিজের লেখা গল্প। বন্ধুরা, আর বিশেষ কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের গল্পে চলে যাব। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। ছোট্ট গল্প, আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। আমার বাড়ি মেদিনীপুর জেলার অন্তর্গত থানা মোহনপুরে। আমাদের বাড়ির পাশেই সুবর্ণরেখা নদী রয়েছে। ছোটবেলা গ্রামে কাটার সুবাদে আমি একটু ডানপিটে ছিলাম, তাই আমার ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর সুবর্ণরেখার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনোই এসব বিশ্বাস করতাম না। সেবার পিসির বাড়ি গিয়েছিলাম একটা কাজে, এক অপরিচিত মাঝি ভাইয়ের ছোট্ট নৌকায় চেপে। পিসির বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। মাঝি ভাই সেদিন হয়তো খুব ব্যস্ত ছিল, তাই আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। যদিও বা আমাকে জিজ্ঞেস করেছিল আমার কোনো সমস্যা হবে কি হবে না। আমি ওনাকে না বলেছিলাম। মাঝি ভাইকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমে এসেছে। খুব দ্রুত রাতের অন্ধকারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলোও ছিল না, তবে আমার বাড়ি খুব একটা দূরে ছিল না। শর্টকাট পথ ধরে গেলে 30 মিনিট লাগে, আর মূল রাস্তা দিয়ে গেলে ওটা 40 থেকে 45 মিনিট লাগে। সেদিন আমাদের পাড়ায় কেউ একজন গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলেছিল, তাই হয়তো পথঘাট শুনশান। আমি সময় বাঁচানোর জন্য শর্টকাট রাস্তা ধরে হাঁটা দিলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় ফাঁসিতে ঝোলা মানুষটার কথা ভেবে ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না, তাই কাউকেই হয়তো আমি পথে ঘাটে দেখতে পাচ্ছি না। প্রায় 5-10 মিনিট হাঁটার পর পাশের একটা ঝোপে ঝুপ করে কিছু একটা পড়ল। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, শর্টকাট রাস্তার দুধারে ছোট ছোট ঝোপের মতো বাবলা গাছের সার রয়েছে। একটু জঙ্গল টাইপের এলাকা। ততক্ষণে নদীচর এলাকায় ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঝুপ করে কিছু একটা পড়ার আওয়াজ শুনেই আমি থমকে গেলাম। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। প্রায় 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম আর কোনো আওয়াজ আসে কি আসে না। না, কিন্তু কোনো শব্দ হলো না আর। আমিও নাছোড়বান্দা। আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম বাবলা গাছের ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো আমি মিথ্যা বলছি, কিন্তু না, আমি সত্যি অনেক সাহসী ছিলাম। এক সময় একা হাতে পাড়ার ফুটো মস্তানদের সামলেছি। ভয়টয় খুব কম পাই। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিলাম। উঁকি দিয়েই চমকে উঠলাম। ঝোপের পাশে দেখলাম একটা কিছু বারবার নড়ে উঠছে আর কড়মড় আওয়াজ আসছে। অন্ধকার হতে যাচ্ছে, পরিবেশ পরিষ্কার নয়। ঝোপের পাশ থেকে গরুর নাক ডাকার মতো ফোঁ ফোঁ শব্দ আর হাড় চেবানোর মতো কড়মড় আওয়াজ আসছিল। মনে মনে ভাবলাম, কে এখানে কড়মড় করে কি খাচ্ছে? আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার করে বললাম, কে এখানে, কে এখানে কড়মড় করে কি খাচ্ছে? সাথে সাথে সাদা থান পরিহিত কেউ একজন আমার দিকে ঘুরে দাঁড়ালো। সাদা থান পরিহিতার চেহারা দেখার সাথে সাথেই আমার বুকটা ধড়াস করে উঠল। বহু কষ্টে নিজেকে সামলানোর চেষ্টা করলাম।
মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা ছাগলের মৃতদেহ দেখে বুঝতে কিছুই বাকি রইল না। এরপর শুধু এটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার মা মা বলে চিৎকার করেছিলাম। মহিলাটা মরা ছাগলটা রেখে আমার দিকে ধেয়ে এলো। এরপর আমার সাথে ওখানে কি ঘটেছিল কিছুই মনে নেই। জ্ঞান ফেরবার পর নিজেকে আবিষ্কার করি নিজের বাড়িতে সেদিন উপস্থিত ছিল পলাশ কাকা, রমেশ দাদু আর মাখন কাকু। মাখন কাকুই প্রথমে আবিষ্কার করে আমি ওই ঝোপের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ওনারা কয়েকজন মিলে আমাকে ওখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আশ্চর্যের ব্যাপার এই যে সেদিন সত্যি ঝোপের ধারে আধ খাওয়া একটা ছাগল পড়েছিল। গ্রামের লোকেরা বলে সেদিন নাকি ছাগলটাকে শিয়াল খাচ্ছিল, তাই নাকি অনেকে দেখেছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। নমস্কার।